বন্ধুরা, আজকে আমরা পড়ব মিওসিস কোষ বিভাজন। প্রথমে আমাদের জানতে হবে মিওসিস কোষ বিভাজন কাকে বলে। যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি ডিপ্লয়েড জনন মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। দেখে নিই আমরা। যে পদ্ধতিতে একটি জনন মাতৃকোষ ডিপ্লয়েড জনন মাতৃকোষ টুয়েন দুবার বিভাজিত হয়ে প্রথম ধাপে 2টি অপত্য কোষ তৈরি করলো, কিন্তু অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এখানে হ্রাস বিভাজন ঘটলো। দ্বিতীয় ধাপে সমবিভাজন ঘটলো এবং 4টি অপত্য কোষ তৈরি হলো। অর্থাৎ যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি জনন মাতৃকোষ 2টো ধাপে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। যখন আমরা এর সংজ্ঞাটা দেব পরীক্ষায়, অবশ্যই এই 4টা আমাদের দিতে হবে। 2 নম্বর, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? মিওসিস কোষ বিভাজন দেখা যায় জনন মাতৃকোষে, অর্থাৎ পরাগরেণু, শুক্রাশয়, ডিম্বাশয়, যেখানে জনন মাতৃকোষ আছে সেইখানে মিওসিস কোষ বিভাজন হয়। কোন কোষ থেকে কোন কোষের মধ্যে হয়, কোন বিভাজনের সময় হয়? প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট যখন তৈরি হয়, শুক্রাশয়ের মধ্যে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট যখন তৈরি হয়, তখন মিওসিস কোষ বিভাজন হয়। প্রাইমারি ওসাইট থেকে যখন সেকেন্ডারি ওসাইট তৈরি হয় ডিম্বাশয়ের মধ্যে, তখন মিওসিস কোষ বিভাজন দেখা যায়। মিওসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো। মিওসিস কোষ বিভাজনকে কতগুলো ভাগে ভাগ করা যায় দেখে নিন। দেখো, এখানে একটা চার্ট আছে। মিওসিস কোষ বিভাজন একে প্রথমে 3টে ধাপে ভাগ করা যায়। মিওসিস 1, ইন্টারকাইনেসিস, মিওসিস 2, 3টে ধাপে ভাগ করা যায়। মিওসিস 1 কে আবার 2টো ধাপে ভাগ করা যায়, যেমন আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছি। একেও 2টো ধাপে ভাগ করা যায়, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। যেহেতু এটা মিওসিস 1, সেই জন্য ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1 2টো ভাগে ভাগ করা যায়। এই ক্যারিওকাইনেসিস 1 কে আবার ঠিক মাইটোসিসের মতো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এই 4টে ভাগে ভাগ করা যায়। স্পেশালিটি কি, যেটা মাইটোসিসে নাই? প্রোফেজ 1 যে দশাটা আছে ক্যারিওকাইনেসিসের, এইটাকে আবার অনেকগুলো উপদশায় ভাগ করা যায়। এই উপদশাগুলো কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টি উপদশায় ভাগ করা যায় প্রোফেজ 1 কে, যেটা মাইটোসিসের ক্ষেত্রে নেই। মিওসিস 2 কে 2টো ভাগে ভাগ করা যায়। আমরা জানি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2। ক্যারিওকাইনেসিস 2 কে আবার 4টি ফেজে ভাগ করা যায়। প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এখানে প্রোফেজের কোনো উপদশা নেই। আমাদের ডিটেলসে জানতে হবে না, আমাদের মাধ্যমিকে এগুলো ডিটেলসে জানানোর কোনো ব্যাপার নেই। এখানে মিওসিসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো আমরা এবার আমরা আসছি সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে, কেমন দেখতে, কি জিনিস? আমরা জানি যে আমাদের যে দেহ আছে, আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা কোষে
46টি ক্রোমোজোম আছে। 46টি আলাদা আলাদা নয়, 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমে 23টা আসে মায়ের কাছ থেকে, 23টা আসে বাবার কাছ থেকে। এই যে ক্রোমোজোম গুলো দুটো এলো, এতে একই ধরনের ক্রোমোজোম দুটো করে থাকে, একই আকৃতি বিশিষ্ট, একই দৈর্ঘ্য বিশিষ্ট এবং জিনের সজ্জাক্রম একই। এরকম ক্রোমোজোম একটা মায়ের কাছ থেকে আসে, একটা বাবার কাছ থেকে আসে, এবং এরা একসঙ্গে যখন থাকে, এই যে দুটো ক্রোমোজোমকে বলা হয় সমসমস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সংজ্ঞা হিসাবে কি বলবো? ডিপ্লয়েড কোষে পিতৃ ও মাতৃকোষ থেকে প্রাপ্ত একটি করে মোট দুটি ক্রোমোজোম, যাদের আকৃতি একই, দৈর্ঘ্য একই, জিনের সজ্জাক্রম একই, এইরকম ক্রোমোজোম গুলোকে বলা হয় সমসমস্থ ক্রোমোজোম। দেখো, এই যে দুটো ক্রোমোজোম ধরো একটা মায়ের কাছ থেকে এসছে, একটা বাবার কাছ থেকে এসছে, এদের আকৃতি একই, দৈর্ঘ্য একই, এবং এদের যে জিনের সজ্জাক্রম, জিনের বিন্যাস ABCD একদম একই। এরা হলো সমসমস্থ ক্রোমোজোম। তাহলে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াই ক্রোমোজোমটা বাদ দিলে ওয়াই ক্রোমোজোম জোড়ায় থাকে না, বাকি প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় থাকে। প্রত্যেকটা হলো সমসমস্থ ক্রোমোজোম। একমাত্র পুরুষের যে XY আছে এটা জোড়ায় থাকে না, এটা সমসমস্থ নয়। এরপর দেখো, যে সমসমস্থ ক্রোমোজোম গুলো আছে তার একটাতে দুটো ক্রোমাটিড আছে আর একটাতে দুটো ক্রোমাটিড আছে। একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড যেটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাকে বলছে সিস্টার ক্রোমাটিড। আর সমসমস্থ ক্রোমোজোম কিন্তু একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড নয়, দুটো আলাদা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এরা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের যেহেতু ক্রোমাটিড নয়, এদের বলছে নন সিস্টার ক্রোমাটিড। কাকে বলে? সমসমস্থ ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলছে সিস্টার ক্রোমাটিড, আর সমসমস্থ ক্রোমোজোম জোড়ার একটির ক্রোমাটিডের সাপেক্ষে অপর ক্রোমাটিডটিকে বলছে নন সিস্টার ক্রোমাটিড। ওকে, এরপর আমরা চলে যাই পরবর্তী অংশে, ক্রোমোজোমের পৃথকীকরণ। একটু ডিটেলসে বললে, ক্রোমোজোমের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো মিওসিস পদ্ধতিতে দেখা যায়, সেই মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, যেটা মাধ্যমিকের সিলেবাসে আছে। ক্রোমোজোমের পৃথকীকরণ। প্রথম হলো ক্রোমোজোমের পৃথকীকরণ। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি মেটাফেজ অন দশায় দেখি, মিওসিস অনের মেটাফেজ অন দশায় দেখি, তাহলে ক্রোমোজোমগুলো যখন বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, তখন আমরা দেখছি যে সেন্ট্রোমিয়ার গুলো থাকছে বাইরের দিকে বা মেরুর দিকে, এবং টেলোমিয়ার গুলো থাকছে কেন্দ্রের দিকে। এটা মিওসিস অনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিওসিস অনের মেটাফেজ অন দশায় যখন ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, তখন সেন্ট্রোমিয়ার গুলো মেরুর দিকে থাকে এবং টেলোমিয়ার গুলো কেন্দ্রের দিকে থাকে এবং এইভাবে অবস্থান করে। এবং যখন সেটা অ্যানাফেজ অন দশায় চলে যায়, যখন সেটা বিভাজিত হয়ে দুই প্রান্তে যায়, তখন সেন্ট্রোমিয়ারের বিভাজনের কোনো প্রয়োজন হয় না, যেহেতু দুটো সেন্ট্রোমিয়ার দুটো ক্রোমোজোমের আছে, এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজনের কোনো প্রয়োজন হয় না, কারণ সেন্ট্রোমিয়ার এই যে ক্রোমোজোমগুলো জোড় বাঁধা অবস্থায় থাকে। মিওসিস অনের প্রফেজ অন দশায় ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। এই ক্রোমোজোমগুলো জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় বাইভ্যালেন্ট সাইন্যাপসিস, এবং সাইন্যাপসিস করার ফলে যে জোড় বাঁধা ক্রোমোজোমগুলোকে বলা হয় বাইভ্যালেন্ট। অর্থাৎ
মিওসিস অনের প্রফেজ অন দশায় যে 5টা উপদশা আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই সময় সমস্ত ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। এই জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস, এবং এই জোড় বাঁধা ক্রোমোজোমগুলোকে বলা হয় বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টের যে ক্রোমোজোমগুলো আছে, জোড় বাঁধা ক্রোমোজোমগুলো, এদের যেহেতু দুটো ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোম থাকার ফলে দুটো সেন্ট্রোমিয়ার আছে, এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজনের কোনো প্রয়োজন হয় না। ফলে প্রত্যেকে দুটো করে ক্রোমাটিড নিয়ে দুই মেরুর দিকে যাত্রা শুরু করে। কিন্তু এটা যদি মেটাফেজের ক্ষেত্রে আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখি, মাইটোসিসের দশায় দেখব কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে না। মাইটোসিসের মেটাফেজের ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে আছে, কিন্তু যেহেতু এরা বাইভ্যালেন্ট নয়, ফলে সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর বিভাজিত হয়, দুই প্রান্তে একটি করে ক্রোমাটিড নিয়ে যাত্রা শুরু করে। ফলে এটা হলো ক্রোমোজোমের পৃথকীকরণের মিওসিস এবং মাইটোসিসের একটা পার্থক্য। আবার যদি আমরা অ্যানাফেজ 2-তে চলে যাই বা মেটাফেজ 2-তে চলে যাই, মিওসিস 2 এর মেটাফেজ 2 বা অ্যানাফেজ 2-তে চলে যাই, তখন সেটা আবার কিন্তু ঠিক মাইটোসিসের মতোই হবে, যেহেতু এখানে এরকম কোনো ব্যাপার বাইভ্যালেন্ট ব্যাপারটা থাকে না। যেহেতু ওটা সমবিভাজন হয়, সেহেতু ওই দ্বিতীয় বিভাজনটাতে মিওসিস 2-তে, মেটাফেজ 2 এবং অ্যানাফেজ 2-তে ঠিক মাইটোসিসের মতোই। 2 নম্বর, ক্রোমোজোমের সংখ্যার হ্রাস, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাটা কমে যায়। এটা আমরা আগেও বলেছি যে জনন মাতৃকোষ যখন বিভাজিত হয়, মিওসিস অনের ক্ষেত্রে প্রথমেই যখন ক্রোমোজোমগুলো টেট্রাড অবস্থায় থাকে, অর্থাৎ বাইভ্যালেন্ট যখন গঠন করে, সেখানে 4টি ক্রোমাটিড থাকে, 2টি ক্রোমোজোম জোড় বাঁধে, বাইভ্যালেন্ট হয় এবং এখানে 4টে ক্রোমাটিড তৈরি হয়, একটা ক্রোমোজোমের 2টো আর একটা ক্রোমোজোমের 2টো। এই 4টি ক্রোমাটিড বিশিষ্ট যে ক্রোমোজোম তাকে বলা হয় টেট্রাড। এই টেট্রাড অবস্থায় যখন থাকে, তখন দেখা যাচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা জনন মাতৃকোষ। কিন্তু যখন এটা বিভাজিত হয়, বিভাজিত হওয়ার ফলে মিওসিস 2 এর শেষে দেখা যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে বিভাজনের ফলে। যদি 2n থেকে থাকে, n হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটছে। এই জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। ক্রসিং ওভার 3 নম্বর। ক্রসিং ওভার কি? আবার চলে যাই আমরা মিওসিসের প্রফেজ অন দশায়। মিওসিস অনের প্রফেজ অন দশার যে 5টা উপদশা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এর মধ্যে লেপ্টোটিন দশায় এগুলো জোড় বাঁধতে শুরু করে, প্যাকাইটিন উপদশায় এরা ক্রসিং ওভার করে। এই ক্রোমোজোমগুলো যখন জোড় বাঁধে, দুটি সমসংস্থ ক্রোমোজোম যখন জোড় বাঁধে, এই জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস, এবং এরা বাইভ্যালেন্ট তৈরি করে। এই বাইভ্যালেন্টের মধ্যে 4টে ক্রোমাটিড থাকে। যদি দেখে নিই এটা সমসংস্থ ক্রোমোজোম জোড় বেঁধেছে, তাহলে এখানে 4টে ক্রোমাটিড আছে, 1টা 2টো 3টে 4টে, একে বলছে টেট্রাড। এই অবস্থায় যখন জোড় বাঁধা হয়ে গেল, তখন এরা পরস্পরের মধ্যে একটা দেখো ক্রস করেছে, একটা ক্রোমাটিডের সঙ্গে একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের সঙ্গে অপর ক্রোমোজোমের ক্রোমাটিড, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড দুটি ক্রসিং করেছে। দেখতে অনেকটা এক্স এর মতো লাগছে। এই অবস্থানটাকে বলছে কায়াজমা। কায়াজমা প্রফেজনের প্যাকাইটিন উপদশায় এরকম কায়াজমা গঠিত হয়। এই যে এক্স অক্ষরের মতো হলো, গ্রিক অক্ষর কায়ের মতো দেখতে বলে একে বলছে কায়াজমা। এবং এই যে এই পদ্ধতি, এই যে ক্রস করছে, ক্রস করার ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার। সমস্ত ক্রোমোজোমগুলোর নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে অংশ বিনিময় হয়, যে পদ্ধতিতে হয়, তাকে বলছে ক্রসিং ওভার। এইখানে দুটো ক্রোমোজোম জোড় বেঁধেছে, তাদের মধ্যে ক্রস হচ্ছে, ক্রস হওয়ার পরে যখন নতুন দুটো ক্রোমোজোম তৈরি হলো,
তখন এই ক্রোমোজোমের একটা অংশ ওই ক্রোমোজোমে চলে গেল, ওই ক্রোমোজোমের একটা অংশ এখানে চলে এলো। এই ছবিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে নতুন ভাবে জিনের পুনর্বিন্যাস হলো ক্রসিং ওভারের ফলে, একে বলছে রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস। জিনের রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস। এর ফলে কি হয়? এর ফলে এই বাবা মায়ের ক্রোমোজোমের মধ্যে যে বিন্যাসটা ঘটলো, ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি হয়, যার মধ্যে প্রকরণ করার ক্ষমতা থাকে, ভেদের উদ্ভব হয়, অভিব্যক্তিতে অংশগ্রহণ করে। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য এর আগে আমরা পড়েছি, আবার একবার দেখে নিই। প্রথম, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তার মানে কি? তার মানে হলো প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46, তাই আমরা মানুষ। যদি এটা পরিবর্তন হয়ে 90 হয়, তাহলে আমরা অন্য কোনো প্রাণী হব, মানুষ নয়। অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। এবার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন জনন কোষ তৈরি হয়, তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। বাবা থেকে অর্ধেক আসে, মা থেকে অর্ধেক আসে, ফলে আবার প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা একই থাকে। বাবা থেকে এলো 23, মা থেকে এলো 23, হয়ে গেল 46, অর্থাৎ সন্তানটা মানুষ হলো। যদি মিওসিস কোষ বিভাজন না হতো, যদি এখান থেকে 46টাই আসতো, এখান থেকে 46টা আসতো, 92টা ক্রোমোজোম হতো। তারপর তাদের সন্তান যখন হতো 100, 90, 180, 184টা হতো, ক্রমাগত বাড়তে থাকতো। তাহলে কি সেটা মানুষের মতো বৈশিষ্ট্য আর থাকতো না। সেই জন্য ঠিক ওই প্রজাতিটা ওই প্রজাতির মতো রাখতে হলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে হবে। আর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে কে? মিওসিস কোষ বিভাজন। ভেদ বা প্রকরণ। মিওসিস কোষ বিভাজনের ফলে যে ক্রসিং ওভার ঘটে, আমরা দেখালাম আগেরটাই। ক্রসিং ওভারের ফলে বাবা থেকে অর্ধেক আসছে, মা থেকে অর্ধেক আসছে, তাদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোম তৈরি হচ্ছে, নতুন জিনের বিন্যাস ঘটছে, ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের তাদের উদ্ভব করতে পারে। মানে নতুন পরিবেশে টিকে থাকার মতো ক্ষমতা তার হওয়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে যে নতুন ভেদ বা প্রকরণটা তৈরি হলো, দুটো আলাদা ইন্ডিভিজুয়াল থেকে, আলাদা ব্যক্তি থেকে ক্রোমোজোমটা আসার ফলে সে নতুন পরিবেশ পরিস্থিতিতে, প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো ক্ষমতা অর্জন করবে। গ্যামেট গঠন ও জনন। মিওসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট গঠিত হয়, পুংজনন কোষ বা শুক্রাণু, স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু গঠিত হয়, এবং মানুষ বিভিন্ন জীবের জননের ক্ষেত্রে সাহায্য করে। জনুক্রম। বিশেষত নিম্ন শ্রেণীর জীব বা ফার্নের ক্ষেত্রে জনুক্রম দেখা যায়, অর্থাৎ লিঙ্গধর এবং রেণুধর দেহ দেখা যায়। এই লিঙ্গধর থেকে রেণুধর বা রেণুধর থেকে লিঙ্গধর দেহ যে তৈরি করতে সাহায্য করে কে? মিওসিস কোষ বিভাজন। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, ভেদ বা প্রকরণ, গ্যামেট গঠন ও জনন, জনুক্রম। এটা ব্যাখ্যা করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে।